এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে একজন। আমি ঢাকা উত্তরায় থাকি, স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয় বলে লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2012 সালে ঘটা। আমার বাপদাদার পূর্বপুরুষরা এখানে ছিল, তাই এই শহরে ছোট্ট থেকে বড় হই। শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়, কিন্তু আফসোস আমার গ্রামের বাড়ি নেই। আমাদের বাসাটা 3 তলা, আমরা 3য় তলায় থাকি, বাকি 1ম ও 2য় তলা ভাড়া দিয়েছি। আমাদের 2য় তলায় একজন ভাড়াটিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। তারা স্বামী স্ত্রী আর একটা 6 বছরের মেয়ে নিয়ে থাকত। তাদের গ্রামের বাড়ি ছিল টাঙ্গাইল। কোনো এক কারণে, আমি এলাকাটার নাম উল্লেখ করছি না, হঠাৎ তারা একদিন আমাকে বলল তারা তাদের গ্রামের বাড়ি যাবে, এবং আমাকে বলল তাদের সাথে আমি যাব কিনা। আমি জানতে চাইলাম কেন যাব না। তারা বলল তাদের ছোট ভাইয়ের বিয়ে, তাদের নিমন্ত্রণ করেছে, তাই তারা যাচ্ছে। আমি ভাবলাম গ্রাম ও গ্রামের মানুষের বিয়ে দুইটা একসাথে দেখা যাবে, তাই রাজি হয়ে গেলাম। তারপর যথাসময় তাদের সাথে রওনা দিলাম এবং খুব ভালোভাবেই সেখানে পৌঁছালাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকেল বেলা ভাবলাম একটু ঘুরে দেখি এলাকাটা। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম ঘুরতে। গরমের সময় গ্রামটায় ঘুরতে বেশ ভালোই লাগছিল, তবে কিছুটা অবাক হচ্ছি, কারণ এলাকায় অনেকটা গাছ, একটা থেকে 2টা সাইনবোর্ড লাগানো, আর তাতে মানুষের নাম ও তারিখ লেখা। ভাবলাম হয়তো গাছগুলোর মালিকের নাম। যাই হোক, আমি ঘুরতে লাগলাম। একটু পর একটা নদীর তীরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি। তারপর ফিরে এলাম বাসায়। তাদের বাড়ির পাশে একটা বাসার পেছনের উঠোনে একটা মাচা ছিল, সেখানে গিয়ে বসলাম। এলাকার সব জায়গা থেকে এই জায়গাটা মনে হলো একটু বেশি ঠান্ডা আর একটু বেশি বাতাস। হঠাৎ নজর গেল সেই বাড়ির উঠোনের শেষ প্রান্তে একটা গাছ দেখে। মনে হচ্ছে খুব পুরনো একটা গাছ, আর তাতে 2টা সাইনবোর্ড দেয়া আছে। আমি গাছটির সামনে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করছি এটা কি গাছ। হঠাৎ আমাদের ভাড়াটিয়ার ছোট ভাই এসে বলল, এখানে কি করেন? এটা ভালো জায়গা না, চলেন বাসায় যাই। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, সামনের ওই বড় গাছটা কি গাছ? ওইটা বকুল গাছ। আমি অবাক হয়ে গিয়েছি এবং অবাক হয়ে দেখছি গাছটা, কারণ এত বড় বকুল ফুলের গাছ আমি এর আগে কখনোই দেখিনি। যাই হোক, আমি আর সেই ভাই চলে এলাম বাসায়। সন্ধ্যায় হালকা নাস্তা করার পর আবার সেই মাচায় গিয়ে বসলাম, কারণ গরমের মধ্যে এই জায়গাটা অনেক ঠান্ডা, খুব ভালোই লাগছে। বসে বসে মোবাইলে ভিডিও, গান দেখছি আর কি। হঠাৎ হালকা একটা গরম বাতাস আমার বুকে পড়ল, যেমন আমার মুখের সামনে যদি কেউ এসে নিঃশ্বাস ফেললে যেমন হয়, ঠিক তেমন। পরপর 3 বার এমন হলো। আমি একটু অবাক হলাম। তারপর ভাবলাম হয়তো আমার নিঃশ্বাস আমার গায়ে লাগায় আমি চমকে গেছি, এই বলে একটু হাসলাম। কিন্তু তার কিছুক্ষণ পর আমি পানি পড়ার শব্দ পেলাম। কেউ যদি 1 জগ পানি গাছে ওপর থেকে একেবারে ঢেলে ফেললে যেমন হয়, যেমন শব্দ হবে, ঠিক সেরকম। বাসার পেছনে লাইট না থাকায় অনেকটা অন্ধকার হয়ে আছে, বুঝলাম না ঠিক কোথায় পানি পড়ল। সব থেকে বড় কথা হলো, আমি বিকেলে ওই জায়গাটা ভালো করে দেখেছিলাম, ওখানে কোনো পানি বা পুকুর কিছুই ছিল না। পানি আসবে কোথা থেকে? এইসব ভাবতে ভাবতে আমরা সেই ভাড়াটিয়ার ভাবি তার মেয়েকে নিয়ে আমাদের কাছে আসলো। তাকে বললাম আমি এমন শব্দ পেয়েছি। সে বলল এই জায়গাটা ভালো না, এই বলে চলে আসতে বলল। আমি চলে এলাম। বলে রাখা ভালো যে গ্রামের অধিকাংশ বাড়ি টিন শেডের। তো রাতে খাবার দাবার খেয়ে শুয়ে মোবাইল নিয়ে আমি বিজি আছি। আর আমার সাথে আমার ভাড়াটিয়ার সেই ছোট ভাইকে থাকতে বলা হয়েছে, এবং এও বলা হয়েছে রাতে যেন আমি বাইরে না যাই। তো রাতে প্রায় 12টা বাজে হঠাৎ আমার ঘরের টিনের চালে আওয়াজ হচ্ছে। যদি কোনো বাঁশঝাড় থেকে কোনো বাঁশের আগা টিনের চালে লেগে থাকে আর বাতাসে নড়তে থাকে, তাহলে যেমন আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। অথচ তাদের বাসার আশেপাশে কোনো বাঁশঝাড় নেই। তাহলে এটা কিসের আওয়াজ? যাই হোক, আওয়াজটা কিছুটা সময় পর থেমে যায়। আমি আর পাত্তা না দিয়ে আবার ফোনের দিকে খেয়াল দিলাম। রাত 1টা দিকে আমি মোবাইল রেখে ওয়াশরুমে যাব বলে সেই ভাইকে ডাক দিলাম এবং তার সাথে ওয়াশরুমে গেলাম। একটু পরে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সেই ভাইটার চেহারায় ভয়ের ছাপ।
আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে বলল কিচ্ছু না, জলদি ঘরে চলেন। আমি তার সাথে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলেন, আপনি ভয় পেলেন কিভাবে? সে বলল কিছু না। আমি জোর করে অনুরোধ করার পরেও সে কিছু বলল না। অতঃপর শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই অনেক আগেই উঠে পড়েছে। আমি বাইরে বেরিয়ে দেখি সবাই চুপচাপ। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, যদিও আমার মনে একটু খটকা থেকেই গেছে। সকালবেলা খাওয়ার পর আমাকে সেই ভাই আবার বলল, আমাদের সাথে মার্কেটে যাবেন, বিয়ের কিছু শপিং করতে হবে। আমি বললাম যেতে পারি, একটা শর্তে, যদি কাল রাতে কেন ভয় পেয়েছেন সেটা আমাকে বলেন, তাহলে যাব। সে আর কিছু না বলে চলে গেল। আমি কিছুটা মন খারাপ করলাম দেখে সে আবার এসে বলল, রাতে বলবো, তুমি সাবধানে থেকো, এই বলে চলে গেল। আমিও সেই অপেক্ষায় ছিলাম। সবাই চলে যাওয়ার পর বাসায় চাচি, ভাবি আর তার মেয়ে আছে। আমি গিয়ে চাচির সাথে কথা বলতে শুরু করলাম। চাচি আমাকে বলল, আজ তুমি কোথাও ঘুরতে যেও না। আমি বললাম কেন চাচি? সে বলল, এই এলাকাটা তেমন ভালো না, তাছাড়া তুমি এখানে নতুন, পরে কিছু হলে তোমার ফ্যামিলির লোকজনদের খারাপ লাগবে। আমি বললাম, এখানে কি ডাকাতি বা গাছ নিয়ে মারামারি হয় নাকি? কারণ অনেক গাছে দেখলাম মালিকের নাম লেখা। চাচি কিছুক্ষণ চুপ থেকে বলল, ওগুলো মালিকের নাম নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে ওগুলো কার নাম? চাচি বলল, আমাদের এলাকায় প্রায় রাতেই মানুষ নিখোঁজ হয়, তাদের পরের দিন সকালেই তাদের লাশ পাওয়া যায়। কোনো না কোনো এক গাছের ডালে ফাঁস লেগে ঝুলে আছে, কিন্তু কেন বা কিভাবে মারা যায় তা কেউ জানে না। আর এমনটা বেশি হওয়ায় লাশের ডেড বডিটা বা লাশের যেখানে মারা গেছে সেই জায়গাটা মনে রাখার জন্য সেই গাছে তার নাম ও মারা যাওয়ার তারিখ লিখে সাইনবোর্ড দিয়ে রাখে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে পাশের বাসার পেছনে সেই বকুল গাছটা ওখানে? এটুকু বলতেই চাচি আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলেন, ওই বাসায় 3 ভাই ছিল, তার মধ্যে বড় 2জন ওই গাছেই মারা যায়। তারপর চাচি হলুদ বাটার কাজে লেগে যান, কারণ আগামীকাল সেই ভাইয়ের গায়ে হলুদ ছিল। আমি এই কথাগুলো ভাবতে ভাবতে সেই বকুল গাছের কাছে যাই আর অবাক হয়ে দেখতে থাকি গাছটার দিকে। ভাবতে ভাবতে এতটাই গভীরে চলে যাই, মনে হচ্ছে লাশ 2টা ওখানেই ঝুলছে। আমি আন্দাজ করতে পারছি। হঠাৎ ওই বাড়িতে কল চাপার আওয়াজ শুনতে পাই। আমি আস্তে আস্তে সেই বাড়িতে ঢুকি, আর সেই বাড়িটা আন্টি দেখি যে কল চাপছে। আমি সালাম দিলাম। উনি আমাকে বললেন, আরে তুমি ওদের মেহমান তাই না? আমি বললাম জি, সম্মতি দিলাম। উনি বললেন, বসো। তো তুমি কি মনে করে আমাদের বাড়িতে? আমি বললাম, এমনি একটু হাঁটছি, আসলে চেয়েছিলাম একটু ঘুরবো, কিন্তু চাচি যেতে মানা করলো, বলল এলাকাটা ভালো না, তাই আপনার সাথে গল্প করতে আসলাম। তারপর আমি আন্টিকে আমতামতা করে বললাম, আন্টি আপনার বড় ছেলে মারা যায় কিভাবে? বলে আমি আন্টির দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় ভুল একটা প্রশ্ন করে ফেলেছি। আন্টি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলেন, আমি আন্টির কথা স্বরূপ লিখছি, জানি না কি থেকে কি হয়ে গেল। বিকেলে ছেলেটা আমার বাজারে গেল, আর ফিরে এলো না। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ওর বাবাকে বলি ছেলের খোঁজ নিতে। তার বাবা তাড়াতাড়ি বাজারে গিয়ে তার বন্ধুর দোকানে গিয়ে তার ছেলের খোঁজ নেন, কিন্তু ওর বন্ধুরা বলল সে তো অনেক আগেই বাজার থেকে বাসায় দিকে রওনা দিয়েছে, এখনো বাসায় যায় নাই। আঙ্কেল বললেন, না, তাই তো আমি বাজারে এলাম। তারপর তার বন্ধুরা মিলে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। পরের দিন সকালে তার লাশ ওই বকুল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বিকেলে ছেলের দাফন কাফন করার পর সবাই ঘরে বসে আছে। হঠাৎ রাত 12টার পর বাড়ির পেছনে সেই বকুল গাছ থেকে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। মনে হয় কেউ এই দিকেই আসছে। একটু পর আওয়াজটা থেমে যায়। হঠাৎ ঘরের পেছন থেকে কেউ ভাঙা গলায় বলে, মা। এরপর আওয়াজ শুনে আন্টি শোয়া থেকে উঠে বসে কান খাড়া করে আবার শোনার চেষ্টা করে। একটু থেকে আবার সেই আওয়াজটা আসে, মা। এবার আন্টি বুঝতে পারে এটা তার ছেলের গলা। আন্টি কিছু না বুঝেই খাট থেকে নেমে ছেলের কাছে ছুটে যায়। ঠিক এমন সময় বাকিরা সবাই তাকে টেনে ধরে ফেলে।
আন্টি ছেলের নাম ধরে ডাক দেওয়ার আগেই তার আন্টির মুখ চেপে ধরে আর কানের কাছে ফিসফিস করে বলে, ও তোমার ছেলে নয়, আমাদের ছেলে মারা গেছে। ঠিক এমন সময় আবার আওয়াজ এলো, মা। তারপর আমার মেঝো ছেলে বলে, কে কে ওখানে? তারপর আর কোনো আওয়াজ আসে না। তারপর থেকে প্রায় রাতে তাদের ঘরের পেছনে কেউ এসে টিনের টোকা দেয়। আবার মাঝরাতে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। একদিন আমার মেজো ছেলে তার রাতে টয়লেটে যায় কাজ, এবং টয়লেট থেকে ফেরার সময় সে কৌতূহলে গিয়ে দেখতে চায় যে কে ওখানে। টিনের গেটটা হালকা ফাঁকা ছিল, সেখানে চোখ রেখে দেখতে পায় সাদা কাপড় পরা একজন ওখানে হাঁটছে। একটু ভালো করে দেখার জন্য গেটটা খুলে আর একটু ফাঁকা করতে গেলে টিন থেকে একটা আওয়াজ বের হয়। আবার সাথে সেই অবয়বটার দিকে তাকায় আর সে দেখতে পায় সেই অবয়বটা আর কেউ নয়, তার বড় ভাই। এইটুকু দেখে সে সেন্সলেস হয়ে যায়। যখন তার সেন্স আসে তখন তার ঘরে আবিষ্কার করে সে নিজেকে, আর তার পাশে তার বাবা মা ছোট ভাইকে দেখতে পায়। তারপর সে সেন্সলেস হওয়ার কারণ জানতে চাইলে রাতের সব ঘটনা খুলে বলে। তারপর সবাই চিন্তায় পড়ে যায়, যাকে কিছুদিন আগে কবর দিয়ে আসলাম সে কিভাবে বাড়ির পেছনে হাঁটাহাঁটি করবে। কেউ কেউ বলে এটা খারাপ জিন। তারপর তার কিছু আগে আন্টির মেজো ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে এবং ফিরে আসে না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। সবার মাঝে সেই একই চিন্তা বিরাজ করে। পরদিন সকালে সবার চিন্তাকে সঠিক করে সেই লাশ বকুল গাছে পাওয়া যায়। আন্টি এইটুকু বলেই আঁচল দিয়ে মুখ মুছতে লাগলেন। আমি তার আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। চলে এলাম বাসায়। রাতে খাওয়ার পর আমি সেই ভাইকে রাতের কথা জিজ্ঞেস করলে সে আমাকে বলে, আমি টয়লেটে ঢোকার পর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় আমাদের ঘরের পেছন দিক দিয়ে একটা সাদা অবয়ব সোজা সেই বকুল গাছের দিকে চলে যায় এবং বকুল গাছের নিচে যে মিলিয়ে যায়। এটা দেখে সে খুব ভয় পায়, আর সে ভালো করেই জানে বকুল গাছের নিচে রাতে কে হাঁটে। আমি তাকে রাতের সেই টিনের আওয়াজের কথা বললে সে বলে, আমরা প্রায় এমন আওয়াজ শুনি। প্রথম ভয় লাগলেও এখন আর পাত্তা দিই না। তারপর আমি সেখানে 4-5 দিন থেকে ঢাকায় চলে আসি। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে পারলাম কিনা জানি না, ভুল হলে ক্ষমা করবেন। আর ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার ঘটনা ও লেখাগুলো ভালো লাগলে আমাকে জানাবেন, তাহলে উৎসাহের সাথে আরো ঘটনা লিখে পাঠাবো। আমার কাছে আমার নানুকে নিয়ে জিন সম্পর্কে বেশ কিছু ঘটনা আছে। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আমার নাম ও ঠিকানা গোপন রাখার অনুরোধ করছি। ওকে, আমি পড়লাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি আহমেদ। আজকে আবার আপনাদের জন্য আরও একটি লোমহর্ষক এবং ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদেরকে এক অন্যরকম ভৌতিক শিহরণ জাগাবে। প্রিয় লিসেনার, দেশ অথবা দেশের বাইরে যেখান থেকেই শুনছেন আমাদের আজকের এই এপিসোডটি, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি শোনাবো, এই ঘটনাটি পাঠিয়েছেন নরসিংদী জেলার সদর উপজেলার চিনিশপুর গ্রাম থেকে মোহাম্মদ সোহান হোসেন ভাই। এই সোহানুর ভাই যে ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আর ওনার দাদার নাম মোহাম্মদ জসিম উদ্দিন। এই দাদা উনি খুব সাহসী এবং একজন সুঠামদেহী মানুষ ছিলেন, এবং উনি খুব সৎ একজন ব্যক্তি ছিলেন। এই দাদার পরিবারের সদস্য সংখ্যা ছিল 7 জন দাদাকে নিয়ে। ওনার 3 মেয়ে, 2 ছেলে এবং ওনার ওয়াইফ আর এই দাদা। এই সম্পূর্ণ পরিবারের দায়ভার এই দাদার কাঁধেই ছিল। আর ওনার পরিবারে উনি ছাড়া আর কেউ উপার্জক্ষম লোক ছিল না। কেবলমাত্র উনি একজন ছিলেন যিনি আয় রুজি করে নিয়ে আসলে সংসার চলতো, আর তা না হলে সবাই না খেয়ে থাকতো। তো এই জন্য দাদা দিনের বেলায় উনি কামলা দিতেন মানুষের বাড়িতে, আবার রাতের একটা সময় উনি মাছ শিকার করতেন। ওনার মাছ শিকার করার কারণ হলো এই মাছ বিক্রি করে উনি ওনার ফ্যামিলিটাকে একটু স্বাচ্ছন্দ্যভাবে চলাতে পারতেন। কারণ উনি কামলা করে যেই দিনমজুর পান, ওই সময় ওনার পরিবার ঠিক মতো চলতে অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, এই দাদা তো রাতের একটা নির্দিষ্ট সময় মাছ শিকার করতেন, আর দাদা মূলত একটু ভিন্ন পদ্ধতিতে মাছ শিকার করতেন। উনি বড়শি দিয়ে মাছ শিকার করতেন।
এটা কিন্তু এই যে ছিপওয়ালা বড়শি না, এটা ওই রশির মধ্যে দামিনের মধ্যে বড়শি বেঁধে তারপর নদীর কিনারে বসে থাকতেন। বড় বড় উনি মাছ শিকার করতেন, বোয়াল মাছ, বড় বড় রুই মাছ। এইগুলা শিকার করলে দেখা গেছে দৈনিক 2টা একটা মাছ পেলে উনি ভালো একটা দামে বিক্রি করতে পারতেন। যাই হোক, দাদা মূলত মাছ শিকার করতেন। ওনার এই বাড়ির পাশে একটা নদী বয়ে গেছে, ওই নদীর নাম নাকি হারিধোয়া নদী। এই নদীতে দাদা মাছ শিকার করতেন। আর উনি এমন সময় মাছ শিকার করতে যেতেন আশেপাশে কেউ থাকতো না, একদম নিঝুম পরিবেশে উনি মাছ শিকার করতে যেতেন। কারণ উনি বড়শি দিয়ে মাছ শিকার করবেন যদি পানিতে কোনো নৌকা চলে বা ট্রলার চলে অথবা আশেপাশে কোনো মানুষ থাকে, তাহলে নাকি শিকার করতে একটু অসুবিধাই হয়। এই কারণে উনি একদম নিঝুম সময়, যখন আশেপাশে কেউ না থাকে, সবাই চলে আসে, ওই সময় যেতেন গভীর রাতে। উনি মূলত দাউনের মাধ্যমে মাছ শিকার করতেন। তো যদি মাছ শিকার হতো তাহলে নাকি ওই রশি ধরে দাদা বসে থাকতেন, ওটাতে একটা টান পড়তো, এভাবেই বসতে পারতেন। এতে করে ওনার কোনো টোপের প্রয়োজন হতো না। তো যাই হোক, দাদা এভাবেই ওনার জীবিকা নির্বাহ করছিলেন। তো যেই রাতে ঘটনাটি ঘটে, ওই রাতে দাদা উনি বের হয়েছেন মাছ ধরতে। ওনার মাছ ধরার যে সরঞ্জাম, একটা মাছ রাখার ডুলি, একটা হারিকেন আর ওই বড়শি, এগুলা নিয়ে বের হয়েছেন। তো উনি যেখানে গেছেন ওই পরিবেশটা একদম নিঝুম পরিবেশ। যদিও বা ঝিঝি পোকার ডাক, তারপরে ব্যাঙের শব্দ ভেসে আসছিল, কিন্তু কোনো মানুষের কোলাহল ছিল না। তো দাদা উনি গিয়ে ওনার বড়শি যে আধার দিতে হয়, বড়শিতে আধার দিয়ে বড়শি নদীতে ফেললেন। তারপরে উনি খালুইটা ওনার সামনে নিয়ে হারিকেনটাকে এক পাশে রেখে ওইখানে বসে থাকলেন। তো এখানে বেশ কিছু সময় বসে থাকলেন। তো দাদা শুরুর দিকে বড় কোনো মাছ পাচ্ছিল না, ছোট ছোট মাঝার পিসের কিছু মাছ পাচ্ছিলেন। তো এভাবেই বেশ কিছু সময় মাছ ধরার পরে উনি লক্ষ্য করলেন ওনার ট্রলিতে যে পরিমাণ মাছ উনি রেখেছেন, এখন সেই পরিমাণ মাছ দেখা যাচ্ছে না। দাদা তো বেশ অবাক হয়ে যান, কি ব্যাপার, এতক্ষণ ধরে মাছ ধরছি, এখনো মাত্র এই কয়টা মাছ, মাছ তো আরো বেশি হওয়ার কথা। এই চিন্তা করে দাদা ভাবলেন যে কোনো বিপদে পড়লাম না তো, আশেপাশে তো কত ঝোপঝাড়, এখানে কোনো বিড়াল টিড়াল এসে নিয়ে গেল না তো। দাদা শুরুর দিকে কোনো ভৌতিক চিন্তা করে নাই, তো মাছ শিকার করছেন। তো আবারও কিছু সময় পরে লক্ষ্য করলেন যে একটা লম্বা লিকলিকে হাত ওনার মাছের ডুলির দিকে এগিয়ে আসছে। ওই যে পাশে যে ঝোপটা, এটা ভাটি পাতার একটা ঝোপ, ওই সিটকির ঝোপও বলে অনেকে। এই ঝোপের ভিতর থেকে এই লিকলিকে হাতটা বের হয়ে দাদার এই মাছের ডুলির কাছে এসে এই মাছের ডুলির ভিতর থেকে এক মাছ বের করে নিয়ে গেল। এইটা দেখে দাদা তো বুঝে যান, সর্বনাশ, আমি তো মাইচ্ছা পিশাচের খপ্পরে পড়ছি রে। এই চিন্তা করে এখন দাদা চিন্তা করেন যে এখন তো যদি আমি ভয় পেয়ে যাই, এটা তো আমারে আরো ক্ষতি করবো, ভয় পাইলে হইব না। আর আমি এত কষ্ট করে মাছ ধরতেছি, আমার এই মাছ মাইচ্ছা পিশাচে খেয়াল আইব। এই চিন্তা দাদায় কইরা মানে দাদার মন অনেক রাগ হয়ে গেল। কারণ দাদা এটা করে ওনার জীবিকা নির্বাহ করেন। মাছ ধরলে ওনার ফ্যামিলিতে দেখা গেছে আরেক বেলা ভাত খাইতে পারবো, আর তা না হলে এক বেলা না খেয়ে থাকতে হইব, এরকম পরিস্থিতি। তো দাদা উনি কি করলেন, মাছ ধরার ভান ধরে ওইখানে বসে থাকলেন, কিন্তু ওনার যে ধ্যান খেয়াল এটা মাছের এই টুলির দিকেই রাখলেন। তো আবারও কিছুক্ষণ পরে আবার সেই ঝোপের ভিতর থেকে সেই লিকলিকে লম্বা কালো একটা হাত আবার বের হয়ে আসছে। এটা কিন্তু এই যে হারিকেনের আলোতে দেখতেছে। বের হয়ে এসে যেই ঢুলির ভিতরে ঢুকেছে, অমনি দাদা এই হাতটা খপ করে ধরে ফেলছে। ধরে ফেলানোর পরে দাদা কি করছে, ওই হাতটা ধরে একটা হেঁচকা টান দিছে। দাদা মনে করছে হেঁচকা টান দিলে হয়তো বা এই ঝোপের ভিতর থেকে যে দেহটা আছে, মানে হাতের যে দেহটা, বডিটা, বাকি অংশটা, এটা ওনার দিকে আইসা পড়বো। কিন্তু দাদার ধারণা একদম ভুল। দাদা যখন হাতটা টান দিল তখন কি হইল, ওই হাতটা অদৃশ্য হয়ে গেল। দাদা তো তখন একটু ভয় পেয়ে যায়। দাদা কি করে, যে তোয়া দূরত পড়ে ওনার শরীরটাকে বন্ধ করে নিল। এরপরে দাদা ওইটার উদ্দেশ্যে হুমকি দিয়ে থাকে, এই রে বেটা, কে রে তুই, এত বড় বেইমান, আমি এত কষ্ট করে মাছ ধরতেছি, আমার সংসার চলে না, আমি এগুলা বিক্রি করে সংসার চলে, আমার বউ বাচ্চার মুখে খাবার তুলে দিই, তুই আমার এই মাছগুলো খেয়ে ফেলতেছস, তুই যদি এক বাপের বেটা হস তাইলে আমার সামনে আয়। তখন ওই জিনিসটা দাদাকে উদ্দেশ্য করে বলে ওঠে
যে কি রে জসিম, তুই আমারে হুমকি ধুমকি দিতাস, আমি যদি তোর সামনে আসি তুই আমারে দেখলে সহ্য করতে পারবি? দাদা আরো রাইগে যান, রাইগে গিয়ে বলতে আরো উল্টাপাল্টা কথা বললে, বল তুই আমার সামনে এত তোর সাহস থাকতে দেখি তুই কেমন বাপের বেটা। এই কথা বলার পরেই সাথে সাথে ওই ঝোপটা নইড়ে চলে ওঠে। আর তখনই মনে হলো এক লাফে ওই ঝোপের ভিতর থেকে একটা লিকলিগে লম্বা একটা দেহ, প্রায় 10 থেকে 12 ফিট হইব এরকম একটা দেহ দাদার সামনে প্রকট হইল। আর এটা দেখে মনে হইতেছে একটা নারী অবয়ব, চুলগুলো বড় বড় সামনের দিকে ঝুলে আছে, মুখটার দিকে দেখে মনে হইতেছে যেমন মুখের কোনো আকৃতিই নাই, মানে নাক নাই, চোখ নেই, চোখ আছে কিন্তু চোখের এই জায়গায় কোটর, কিন্তু চোখ নাই। আর এই মুখটা একটু বেশি মানে ছেড়ানো, মানে এই যে স্বাভাবিক যে মুখ থাকে ঠোঁট, এই ঠোঁটটা মনে হচ্ছে কানের দুই পাশে একটু আরো বেশি ছড়ানো আর কি। আর এটা ওনার সামনে এসে একটা বিকট কর্কশ একটা হাসি দেয়, কিন্তু এই হাসিতে কোনো শব্দ নাই। চোয়াল দুইটা দুই দিকে ছড়াই গেল, আর ভিতরে মুখের ভিতরে দাঁতগুলো দেখা যেতেছিল, ছোট ছোট সরু সরু চিকন চিকন দাঁত, আর এই দাঁতের ফাঁক দিয়ে একটা চিকন জিহ্বা বের হয়ে আছে। এটা দেখে দাদা কিছুটা ঘাবড়াই গেল। দাদা নিজের ধৈর্য রাখে, আগের সময় মানুষের যা হয় আর কি। দাদা নিজের ধৈর্য রাখানোর পরে উনি আবার ওইটারে গালি দেয়। তখন ওই জিনিসটার মনে হলো যে চোখের যে কোটর ছিল, এই কোটরের ভিতরে ছোট ছোট দুইটা মনির মতো কিছু জ্বলে উঠলো, আগুনের কালার। তো এরপরে দাদা কি করেন, দাদা কি ওই অবয়বটার উপরে ঝাঁপায়া পড়েন গিয়া। যখনই দাদা ওই অবয়বটার উপর ঝাঁপায়া পড়েন, তখন দুইজনের মধ্যে ধস্তাধস্তি হইতেছে। দাদা কিন্তু বেশ সুটাম দিয়েছিলেন, একদম তাগড়া, মানে গোলগাল একটা দেহ ছিল, পরিশ্রম করা দেহ আর কি, যেরকম হয় আপনারা দেখবেন গ্রামে কিছু গুটেলা গাটেলা মানুষ থাকে না, মাফ করবেন আমার মুখের ভাষার জন্য, এরকম আর কি, মানে সেরকম টাইট একটা বডি। দাদা ওইটার সাথে মারামারি করতেছে, ধস্তাধস্তি করতেছে, ওই জায়গার আশপাশ কুতলায় গেল, ঝোপঝাড় ভেঙে দিতেছে, এই অবস্থা। আসলে ওই জিনিসটা দাদার লগে বাইরে উঠতেছিল না, আর দাদার ওই জিনিসটা বেশি ক্ষতি করতে পারতেছিল না। কেন? কারণ দাদা নিজের শরীরটার বন্ধ করে রাখছিল, আর কোনো একটা কারণবশত ওই জিনিসটাও সেরকম ভাবে একটা বেয়ত করতে পারতেছিল না। দাদা কি করে ওইটারই এমন ভাবে কেসকি দিয়া ধরে, ওইটা আর মানে নড়াচড়া করতে পারতেছিল না। এটা আসলে একদম লিকলিগে একটা দেহ, আর দাদার আসলে সেই রকম একটা সুঠাম দেহ। তো যখন যখন দাদা কিসকি দিয়ে ধরছে, তখন ওই জিনিসটা কর্কশ কণ্ঠে বললে ওঠে, আরে জসিম, স্যার স্যার স্যার, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে, আমি তোর মাছ ফেরত দিতেছি। এই কথা শোনার পরে দাদা কয়, তুই আমার মাছ ফেরত দিবি? তোর তো আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করে আমি তোর মাছ ফেরত দিব, যেগুলো খাইছি ওগুলো তো ফেরত দিব না, তবে আমি দেখতেছি, আমি চেষ্টা করতেছি। এই কথা বলার পরে দাদা ছাইড়া দেয় ওই অবয়বটারে। এরপরে ওই জিনিসটা কয় যে, আমি তো আসলে এইভাবে মাছ ধরতে পারি না রে, আমি যদি মাছ ধরতে পারতামই তাহলে কি তোর থেকে মাছ খাইতাম। তারপর তোর যেহেতু কথা দিছি, আমি দেখতেছি কি করতে পারি। এই কথা বললাম, জিনিসটা ঝপাস করে ওই নদীতে ঝাঁপ দেয়। দাদা ওইখানে বৈশা থাকে অনেকক্ষণ, তো ওই জিনিসটা আর আসে না। দাদা মনে করে যে না, জিনিসটা মনে হয় আমারে ধোকাই দিল। এই চিন্তা করতে করতে একটা সময় দেখে ওই পানির নিচ থেকে ভুস করে ওই জিনিসটা আবার উঠাইলো, মাথাটা উঠাইয়া পরবর্তীতে পুরো দেহটা আস্তে আস্তে উঠাইলো। দেখা যেতেছে ওইটার হাতের মধ্যে বেশ বড় আকৃতির একটা বোয়াল মাছ। আইনা দাদার কাছে ধপাস করে বোয়াল মাছ ফেলায় গেলো, নে তোর যে মাছ খাইছি এর থেকেও বেশি কিছু দিলাম, যা। এই কথা বলার পরে দাদা কিছু বলে না, তখন আবার ওই জিনিসটাই বলতে চাইছে, দাঁড়া আবার দেখতেছি আবার কিছু পাই নাকি। এই কথা বললে আবার পানিতে যায়, আবার পানিতে যাইয়া আবার কিছুক্ষণ পরে উঠে আসে, ওর মুখের মধ্যে একটা বোয়াল মাছ মাঝারি সাইজের, আর দুই হাতে দুইটা, এই মোটমাট 4টা বোয়াল মাছ ওইটা হাতে দাদারে ওই জিনিসটা দেয়। ওই জিনিসটা তারপর দাদারে বলে যে, যা এখান থেকে চলে যা, আর এখানে আসিস না। তখন দাদা ওইটার উল্টা বলে, তুই আর আমার কাছে আসিস না জীবনে, যদি আর এরপর আমার সাথে তুই ফাইজলামি করতে আসস, আমার মাছ খাইতে আসস, তাইলে তোর ওই দিনকে শেষ দিন হইব। তুই আমার কি শেষ দিন করবি? ওই অভাবটা বলতেছে, তুই আমাকে কি শেষ দিন করবি? তোর আমি ক্ষতি করলাম না গেলে, জানোস আমি পিশাচ হইলেও আমি অতটা খারাপ পিশাচ না, আমি এমনিই সাধারণ মানুষের ভয় দেখে একটু মজা আনন্দ পাই আর কি। আর মানুষে যদি মাছ ধরতে আসে, এগো থেকে একটু টুকটাক মাছ খাই। আমি আজ পর্যন্ত কেউ বড় ধরনের কোনো ক্ষতি করি নাই। তো
তোর যে পরিবার, তোর এই পরিবারের কথা চিন্তা করে তোরে আজকে ছেড়ে দিলাম। তুই একমাত্র একটা উপার্জনক্ষম লোক, যদি তোর কিছু করে ফেলাই তোর পরিবারটা কি কি খেয়ে বাঁচবো। এর লেগা তোর আজকে ছেড়ে দিলাম, তুই আর এদিকে আর কখনো আসিস না। এই কথা বলার পরে ওই অবয়বটা একটা লাফ দেয়। লাফ বলতে এটা মনে হইলো যেমন উড়াল দিল, সুই করে এটা ওদিকে কই জানি উড়াল দিয়া হারা গেল। এরপরে দাদা উনি ভিতরে তো একটা আতঙ্ক লাগতাছিলই, একটা মানে কি বলবো, এটা তো বোঝানোর মতো না, যার সাথে ঘটে সেই বোঝে আসলে কেমন লাগে ওই সময়। আসলে ভিতরে একটা চাপা উত্তেজনা লাগে, একটা কেমন লাগে এটা বোঝানো সম্ভব না। যাই হোক, দাদা তো বেশ ভয়ই পাইতেছিলেন। এরপরে দাদা ওই মাছ নিয়ে স্থানীয় একটা বাজার ছিল, ওই বাজারের নাম কালীর হাট, ওই বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। তো এরপরে বাড়িতে আসার পরে এই ঘটনাটা দাদির কাছে সব কিছু খুইলা বলেন যে এমন এমন ঘটনা। তো এরপরে মানে ওই দিন বিকালবেলা আর কি দাদি ওনাকে নিয়ে একটা কবিরাজ, গ্রামের এক মহিলা কবিরাজ আর কি, ওনার কাছে গেলেন। ওই কবিরাজ ওনাকে একটু তেল পরা দিলেন, একটু পানি পরা দিলেন। এরপরে ওনাকে বললেন যে ওইটা আসলে এমন খারাপ পিশাচ না, তোমার মনে হয় না কোনো ক্ষতি করবো, যেহেতু তোমার ছেড়ে দিছে, তো তুমি আর ওদিকে যাইও না, আর এত রাইতে একলা একলা মাছও ধরো না। এই কথা বলার পরে দাদারে সাবধান করে বিদায় দিলেন ওইখান থেকে। তো এরপরে দাদা বাড়িতে আসলেন। এরপরে দাদা স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন এবং একটা সময় স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করছেন। ওই ঘটনা দাদার সাথে আর কখনো ঘটে নাই। মানে এই যে এই ঘটনাটা আর কি, অন্য আরো অনেক ঘটনা নাকি ঘটছে, কিন্তু এই ঘটনাটা আর ঘটে নাই। আর দাদা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আর ওই পিশাচটাকে ওনার জীবনও আর দেখে নাই। এরপরে দাদা স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আল্লাহ ওনার জীবনের সকল ভুল ত্রুটিগুলো মাফ করে ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, এই দোয়াই করি আমরা। তো প্রিয় লিসেনার, এই ছিল ঘটনা। কেমন লাগলো ঘটনাটি? আশা করব ঘটনাটি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আরও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্টের মাধ্যমে জানাতে পারবেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে, ঘটনাগুলো কেমন লাগছে, আর আপনারা কেমন ঘটনা শুনতে চান সেটাও জানাতে পারবেন পোস্টের মাধ্যমে। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা এমন কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে, চাইলে আমাকে শেয়ার করতে পারেন, লিখে অথবা রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা পাঠিয়ে দিতে পারবেন। অনুরোধ রইল সকলের কাছে, যদি কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই ঘটনা পাঠিয়ে দিবেন, তা আমাদের চ্যানেলে আমরা অবশ্যই প্রচার করব। আর এই ছিল আজকের আয়োজন। সকলে ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর হ্যাঁ, বেল আইকনটি চেপে দিবেন। আগামী শনিবার আবারও হাজির হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, ভূত FM বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।